20 অক্টোবর 2011 সকাল 8:30 লিবিয়ার সিরতো শহরের উপকণ্ঠে একটি নোংরা ড্রেন পাইপ ভেতর থেকে একজন বৃদ্ধা আর্তনাদ করছে, তোমরা যা করছো তা ভুল। তোমরা কি পাপ পূর্ণ চেনো না? সাধারণ মানুষের আনন্দ উল্লাস, যাকে একসময় আফ্রিকার রাজাদের রাজা বলা হতো, যার ব্যক্তিগত সম্পদ ছিল প্রায় $200 বিলিয়ন, যা আজকের এলন মাস্ক বা জেফ বেজোসের সমতুল্য। তার শেষ পরিণতি কেন এই নর্দমায়? এটি কেবল একজন শাসকের পতন নয়, এটি ইতিহাসের সবচেয়ে নাটকীয় এবং শ্বাসরুদ্ধকর ক্ষমতার অপচয়ের গল্প। আজ আমরা দেখব গাদ্দাফির শেষ 48 ঘন্টার প্রতিটি সেকেন্ড কেমন ছিল এবং তার 42 বছরের সেই রহস্যময় সাম্রাজ্য, যা এক রাতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। গল্পের শুরু 1969 সালে। লিবিয়া তখন রাজা ইদ্রিসের অধীনে একটি অত্যন্ত দারিদ্র মরু রাষ্ট্র, কিন্তু মাটির নিচে লুকিয়ে ছিল ব্ল্যাক গোল্ড, অর্থাৎ তেল। প্রশ্ন ছিল, এই সম্পদের মালিক কে হবে, লিবিয়ার মানুষ নাকি পশ্চিমা কোম্পানিগুলো? ঠিক তখনই মঞ্চে আবির্ভাব ঘটে 27 বছর বয়সী এক সুদর্শন ক্যাপ্টেনের, যার নাম মোয়াম্মার গাদ্দাফি। মাত্র 70 জন বিশ্বস্ত সৈন্য নিয়ে কোনো রক্তপাত ছাড়াই তিনি রাজপ্রাসাদ দখল করে নেন। রাজা তখন তুরস্কে ছুটিতে ছিলেন। গাদ্দাফি ক্ষমতায় এসেই একটি বড় জুয়া খেললেন। তিনি বিদেশি তেল কোম্পানিগুলোকে আলটিমেটাম দিলেন, হয় লিবিয়াকে বেশি লভ্যাংশ দাও, না হয় ব্যবসা ছেড়ে চলে যাও। তার এই সাহসিকতায় লিবিয়া রাতারাতি আফ্রিকার সবচেয়ে ধনী দেশে পরিণত হতে শুরু করে। সাধারণ মানুষের কাছে তিনি যখন একজন জীবন্ত কিংবদন্তি, কিন্তু এই জনসেবার আড়ালেই জন্ম নিচ্ছিল এক দানবীয় স্বৈরতন্ত্র। গোল্ডেন কেজ ও গ্রিন বুকের রহস্য। গাদ্দাফি কোনো সাধারণ এক নায়ক ছিলেন না, তিনি ছিলেন একজন পারফর্মার। গাদ্দাফি যেখানেই আন্তর্জাতিক সফরে যেতেন, আলিশান হোটেলের বদলে নিজের রাজকীয় তাঁবু খাটাতেন। তিনি লিবিয়াকে গড়লেন এক অদ্ভুত মডেলে। নাগরিকদের জন্য ফ্রি শিক্ষা, ফ্রি স্বাস্থ্য ব্যবস্থা আর নবদম্পতিদের জন্য ঘর উপহার, সবই ছিল তার আমলে। কিন্তু এর আড়ালে ছিল এক অন্ধকার সত্য। গাদ্দাফি তার নিজস্ব রাজনৈতিক দর্শন গ্রিন বুকে লিখে গিয়েছিলেন, লিবিয়ায় কোনো রাজনৈতিক দল থাকবে না। তার কথার বাইরে যাওয়া মানে নির্ঘাত মৃত্যু। তিনি লিবিয়াকে একটি সোনার খাঁচায় পরিণত করেছিলেন। পেট ভরা খাবার ছিল, কিন্তু কথা বলার অধিকার ছিল না। লকারবি হামলা। 1988 সালের 21 ডিসেম্বর স্কটল্যান্ডের লকারবি শহরে বিধ্বস্ত হয় প্ল্যান এম ফ্লাইট 103। 270 জন নিরীহ মানুষ নিহত হন। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA আঙ্গুল তোলেন লিবিয়ার দিকে। প্রেসিডেন্ট রোনাল্ড রিগান গাদ্দাফিকে ডাকলেন ম্যাড ডগ অব দ্য মিডল ইস্ট। লিবিয়ার উপর নেমে এলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। দেশটি পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেল। আরব বসন্ত। ফেব্রুয়ারি 2011। তিউনিসিয়া ও মিশরে স্বৈরশাসকদের পতন দেখে লিবিয়ার মানুষও রাজপথে নেমে এলো। 42 বছরের জমে থাকা ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেঁপে ওঠে। গাদ্দাফি তার বাহিনীকে নির্দেশ দিলেন, শহর পরিষ্কার করো, এদের ইঁদুরের মতো খুঁজে বের করে মেরে ফেলো। এই মন্তব্যই কাল হলো। জাতিসংঘ এবং ন্যাটো লিবিয়ার উপর নো ফ্লাই জোন জারি করলো। ন্যাটোর যুদ্ধ বিমানগুলো গাদ্দাফির ট্যাঙ্ক এবং বিমান বাহিনীকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দিল। 18 অক্টোবর 2011। গাদ্দাফি তখন তার নিজ শহর সিরতোয়ে অবরুদ্ধ। চারিদিকে বিদ্রোহীদের জয়ধ্বনি, আর উপর থেকে নজর রাখছে আমেরিকার প্রিডেটর ড্রোন। 20 অক্টোবর ভোরবেলা গাদ্দাফি শেষবারের মতো পালানোর চেষ্টা করেন। 75টি গাড়ির একটি কনভয় নিয়ে মরুভূমির দিকে রওনা দেন। ন্যাটোর ড্রোন কনভয়টিকে শনাক্ত করে এবং লেজার গাইডেড বোমা হামলা চালায়। গাড়িবহর ছিন্ন ভিন্ন হয়ে যায়। আহত গাদ্দাফি তার দেহরক্ষীদের নিয়ে দৌড়ে একটি রাস্তার কালভার্টের নিচে দুটি কংক্রিট পাইপে আশ্রয় নেন। যে মানুষটি একদিন সোনার বিছানায় ঘুমাতেন, তার শেষ আশ্রয় হলো আবর্জনার একটি পাইপ। গাদ্দাফি কি নায়ক ছিলেন নাকি খলনায়ক? লিবিয়ার মানুষ আজও এই প্রশ্নে বিভক্ত, কিন্তু তার পতন বিশ্বকে একটি কঠোর শিক্ষা দিয়ে গেছে। ক্ষমতা যখন মানুষের জন্য না হয়ে শুধু নিজের জন্য হয়, তখন তার পতন হয় অত্যন্ত নির্মম। টানা 42 বছর রাজপ্রাসাদে থাকলেও শেষ মুহূর্তে পাশে কেউ ছিল না। এটাই ক্ষমতার নিষ্ঠুর নিয়ম।